গুড মর্নিং ফ্রম বনলতা রিসর্ট। কালকে আমরা বনলতা রিসর্টে এসে পৌঁছেছিলাম। অসাধারণ একটা দিন কাটিয়েছি কালকে। আজকে আমাদের এই রিসর্টের দ্বিতীয় দিন। এই সকাল সকাল সবে চা দিয়ে আমাদের দিন শুরু হলো। চাগুলো খুব সুন্দর ছিল, যেমন লিকার চা তেমনি দুধ চা, আর তার সঙ্গে উপরি পাওনা যেটা খেলাম সেটা হচ্ছে খেজুরের রস। তো এইবার একটু হাঁটতে বেরিয়েছি। সুন্দর শীতটা বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে। কালকে রাতে এখানে প্রচণ্ড শীত ছিল, মোটামুটি 10 ডিগ্রি 9 ডিগ্রির কাছাকাছি। তো রীতিমতো কেঁপেছি, কিন্তু এই যে সুন্দর একটা রোদ পড়েছে, অসাধারণ লাগছে। এই রিসর্টটা একটু সকালবেলা একটু হেঁটে দেখবো। তারপর আমাদের মোটামুটি 11টায় চেক আউট। আজকে আমাদের প্ল্যান আছে এখান থেকে চেক আউট করে একটু বিষ্ণুপুরের দিকে যাব। বিষ্ণুপুরের ফেমাস যে রাস মন্দির সেটা একটু দেখবো। যদি পোড়ামাটির হাটটা একটু দেখতে পাই সেটা একটু দেখবো, আর আপনাদের অবশ্যই দেখাবো। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন লাইফ অ্যান্ড কালার্স। আজকের ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কেউ কেউ নাম লিখে দিয়ে নষ্ট করে দিচ্ছে, এই জিনিসগুলোকে রক্ষা করছে না। হয়েছে দুহাত তুলে দেখুন, গৌরনীতার মতো। সকাল সকাল আমাদের রিসর্টে খেজুরের রস চলে এসেছে। এক বোতল খেজুরের রস 100 টাকায় এক বোতল। হ্যাঁ, একটু গ্লাস দাও মাসি, তাহলে এখানে সবাই খেতে পারি। সকালবেলা আরো ক্লিয়ার থাকে, একদম ক্লিন থাকে। হ্যাঁ, এটাই তো তোমার একটু যেন মানে ইয়ে না হয়, বেলা হলেই তো ফেলা হয়। হ্যাঁ, গ্লাসগুলো রেখে দাও, আমরা নিয়ে নেবো। ব্যাস, এই তো। মানির মুখে একটা দিব্য রকম হাসি দেখা যাচ্ছে। খেজুরের রস ঢালছে। কেমন লাগছে খেজুরের রসটা? প্রথমবার খাচ্ছিস খেজুরের রস? হ্যাঁ, প্রথমবার খাচ্ছি। আর লোকজন বলছে আরো সকালবেলা খেলে নাকি আরো ভালো লাগতো। আজকে এই বাজারের এখানটা খুলে গেছে এখন সকালবেলা, যেটা বলছিলাম আপনাদেরকে। এইখানে সবাই সবজি টবজি কাটতে বসে গেছে। দেখুন মাসিরা দলে দলে একদম রান্নার প্রিপারেশন চলছে, আর এখানে সবাই সবজি কাটতে বসে গেছে। পুরো একটা কর্মযজ্ঞ কিন্তু এই বনলতা রিসর্টে চলে। এইখানটা হচ্ছে বাজার মতনটা, এখানে সব সবজি আছে রাখা। দেখুন সব সবজি এবং মাছ, দেখুন পুরো কাতলা মাছ বড় বড় বাবা। আর এইখানে সব সবজি রাখা পুরো এরিয়াটা জুড়ে। এখানে সবজি কেনা যাবে? এখানে পুরো সবজি কেনা যাবে। 10 টাকা কিলো টমেটো। পুরো এখানকার চাষ করা সবজি রাখা আছে। এখানে প্রচুর সবজি চারিদিকে। এখানে বিনস রাখা আছে, লঙ্কা রাখা আছে। গাজরের সাইজগুলো একবার দেখুন, ফুলের সাইজও বিশাল। ওইখানে বেগুন আছে, এখানে গাজর আছে, এখানে আদা, আলু, ডাল সবকিছু আছে। আর এঁচড় দেখুন, এইগুলো হচ্ছে সব এঁচড় এখানে। এদিকে মূলো, সবকিছু অ্যাভেলেবেল। ওখানে ওনারা বসে আছেন, আপনারা নিজের মতো চয়েস করে ওনারা মেপে টেপে দিয়ে দেবেন, আপনারা পেমেন্ট করে নেবেন। গোলাপের বাগান, এটা পুরো গোলাপের, কি সুন্দর গোলাপের চাষ হয়েছে। লাল শাক, এগুলো সব ফুলকপি। মূলো হতে পারে, মূলো। হ্যাঁ, মূলো হতে পারে। এটা মূলো ঠিকই বলেছিস। রাজা বাঁধাকপিগুলো কি বড় বড়, বিশাল বড় বড় বাঁধাকপি হয়ে গেছে। একদম মানে ক্ষেত থেকে চাষ করা পুরো বাঁধাকপি তুলে নিয়ে যেতে পারে। এগুলি বাজারের ওখানে বিক্রি হচ্ছে। যারা চাইবেন তারা ওখান থেকে কিনে নিয়ে যেতে পারেন, এখান থেকে নিয়ে যেতে পারেন। সস্তা।
প্রচুর সস্তা, এবং আমি সাইজগুলো দেখালাম, একটা গাজরের সাইজ যা বিশাল, ওরকম সাইজের গাজর আমি কোথাও দেখিনি। হ্যাঁ তাই, হ্যাঁ বিশাল বড় গাজরের সাইজ। মনস্টার ফুলকপি এখানে, বাঁধাকপি দেখলাম, এই যে দেখো কত বড় হলুদ অর্গানিক ফুলকপি, এগুলো সব বাবা কত বড় ফুলকপি। এইখানে দেখুন লেখা আছে যে জয়পুর সলদা গোকুলনগরের দর্শনীয় স্থান, গোকুলচাঁদ মন্দির, গন্ধেশ্বর মন্দির, মল্লরাজার বরাহ, চামুন্ডা মন্দির, হ্যাঁ, তারপর এখানে জয়পুর জঙ্গল সাফারি, জয়পুর সমুদ্র বাঁধ, এই সবগুলো কিন্তু এখানকার বিভিন্ন ট্যুরিস্ট স্পট। আপনারা এখানে রিসেপশনে কথা বলে এখান থেকে টোটো ভাড়া পাওয়া যায়, গাইড পাওয়া যায়, তাদেরকে নিয়ে এই সব জায়গাগুলো কিন্তু পুরো ঘুরে নিতে পারেন। তো খালি বনলতা রিসর্ট নয়, বনলতা রিসর্টের আশেপাশেও কিন্তু প্রচুর ঘোরার জায়গা আছে, তো সেইগুলো অবশ্যই ঘুরে নিতে পারেন। এইখানে নাম্বার দেওয়া আছে, আপনারা পজ করে নাম্বারগুলো নিয়ে নিতে পারেন, আসার আগে বা এসেও এখানে যোগাযোগ করে নিতে পারেন। সকাল সকাল এখন ব্রেকফাস্ট চলে এসছে, একটু পরেই আমরা চেক আউট করে বেরিয়ে যাবো। এখানে ধোসা, এখানে আলুর পরোটা, ওখানে মশলা ধোসা সব চলে এসছে, সবাই খাচ্ছে। আলুর পরোটা কেমন করেছে? আবার কিসের শালপাতায় দিয়েছে? হ্যাঁ আলুর পরোটাটা শালপাতায় খুব ভালো। তার সঙ্গে এটা কি দিয়েছে? এটা কি চাটনি? চাটনি দিয়েছে, চাটনি খুব ভালো লাগছে। খুব ভালো। বলছি ম্যাডামদের আর কিছু লাগবে কি? লাগবে বলতে আরো কিছু লাগবে? তাহলে বিল চাইলে চলে আসতাম। কফি টফি খাবে কেউ? না, বনলতা রিসর্ট থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের এখানকার আউটিং শেষ। অসাধারণ একটা টাইম এনজয় করলাম আমরা। আমাদের গাড়ি চলে এসেছে, গাড়ি রেডি, এইখানে সবাই উঠে গেছে, গাড়িতে মালটাল সব সেট হয়ে গেছে এখানে। আর এখানে প্রচুর বাজার করেছি আমরা আজকে, এখানে ফ্রেশ সবজি, অর্গ্যানিক সবজি, সেগুলো সব লোড করে নিয়েছি। এবার এই গাড়ি করে আমরা বেরোবো স্ট্রেট, এবার যাব বিষ্ণুপুরের দিকে। তো চলুন বেরোনো যাক। বনলতা রিসোর্ট থেকে বিষ্ণুপুর অবধি এই 14 কিলোমিটার পথ ইটসেলফ একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে মাখনের মতো রাস্তা, যেতে যেতে দুপাশের অরণ্য শোভিত দৃশ্যপট মনকে অনাবিল আনন্দে ভরিয়ে তোলে। বিষ্ণুপুর ভালো করে ঘুরতে গেলে পুরো একদিনের প্রয়োজন, তবে হাতে অল্প সময় থাকলেও কিভাবে বিষ্ণুপুরের প্রাথমিক দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখে নেওয়া যেতে পারে সেটাই দেখাবো এই ভিডিওতে। আমরা এখানে যেভাবে ঘুরবো সেভাবে ঘুরলে আপনি একদিনেই কলকাতা থেকে বিষ্ণুপুর এসে বিষ্ণুপুরের মূল ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে আবার বিকেলের ট্রেনে কলকাতা ফিরে যেতে পারেন অনায়াসে। বলতে বলতে আমরা এসে পৌঁছলাম আমাদের বিষ্ণুপুর ভ্রমণের প্রথম স্পট বা স্টার্টিং পয়েন্ট, বিষ্ণুপুরের ফেমাস রাসমঞ্চ। চলুন ঘুরে দেখি। প্রথম জায়গায় নেমেছিলাম যেটা হচ্ছে রাসমঞ্চ, বিষ্ণুপুরের রাসমঞ্চ। এখানে ঢুকে টিকিট করলাম, টিকিট পার হেড 25 টাকা করে টিকিট নিল। তার সঙ্গে আমরা নিলাম একজন গাইড, উনি টোটাল 450 টাকা নেবেন। আমাদের বিষ্ণুপুরের বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলি সেগুলো ঘুরে দেখিয়ে আমাদের আবার মেন রাস্তায় ফেরত এনে দেবেন। যে এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড, কিন্তু আপনি যদি ব্লগ করতে চান বা কাউকে ফ্রেমে রেখে ভিডিও তোলা অ্যালাউড নয়। আপনি মেন রাসমঞ্চটির ভিডিও তুলতে পারেন এবং আশেপাশের জিনিসের ভিডিও তুলতে পারেন, কিন্তু ডাইরেক্ট ব্লগিং আপনি করতে পারবেন না সেইভাবে। গাইড সাহেব যা বলছেন, যতটুকু বলছেন তুলে ধরার চেষ্টা করছি, বাকিটুকু অবভিয়াসলি আপনারা ভিডিও দেখতে দেখতে ব্যাক এন্ডে এর ইতিহাস শুনতে থাকবেন। আমরা ভেতরে টিকিট করেই কিন্তু গাইড নিয়ে নিয়েছিলাম। সময় কম থাকলে যদি গাইড নিয়ে নেন তাহলে খুব কম সময়ে অনেকগুলি ট্যুরিস্ট স্পট ঘুরে নিতে পারবেন আর ব্যাক এন্ডে শুনে নিতে পারবেন জায়গাগুলির ইতিহাস, যা আপনার ট্যুরকে আরো মেমোরেবল করে তুলবে। তাই অবশ্যই রেকমেন্ড করব যে বিষ্ণুপুর ঘুরতে এলে গাইড নিয়ে নেওয়া কিন্তু বেটার অপশন। বিষ্ণুপুরের এই অন্যতম রাসমঞ্চ কিন্তু তখনকার মল্ল রাজাদের অভূতপূর্ব কীর্তি। 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীর হাম্বিরের আন্ডারে এই রাসমঞ্চ তৈরি হয়। দৈর্ঘ্যে 24.5 মিটার এবং উচ্চতায় প্রায় 12.5 মিটারের এই মন্দিরের বেস কিন্তু তৈরি হয়েছে ল্যাটেরাইট পাথর দিয়ে, আর উপরের ভাগটা পুরো টেরাকোটার কাজ। 1932 সাল পর্যন্ত কিন্তু রাসমেলার সময় বিষ্ণুপুরের সব রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে আসা হতো এই রাসমঞ্চে, আর এখানেই অনুষ্ঠিত হতো বিখ্যাত রাস উৎসব।
উদাহরণ দিদি, এই যে ইটটা দেখছেন এটা কিন্তু অরিজিনাল টেরাকোটা ইট। তখনকার দিনে বলো তো বাবলা কিংবা তেঁতুল কাঠ দিয়ে পোড়ানো হতো, এবং যে অরিজিনাল কালার আছে ফিলার সিস্টেমের মাধ্যমে, এবং এর নির্মাণ কাল হচ্ছে 1600 খ্রিস্টাব্দ। চলুন এরপর আমরা বাইরে গেটগুলো আবার দেখুন সেম প্রসেস আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু এখনো আছে, বাকি কিন্তু জায়গা খসে গেছে। এখানে দেখুন নৃত্যকলা অর্থাৎ নাচ গানের একটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নাম সংকীর্তনের পর যেভাবে নাচতেন, এখানে দুহাত তুলে দেখুন গৌরনীতার মতো যে শ্রীকৃষ্ণের নাম আরাধনা করছেন এবং সেটা জপ করছেন, সেটা দেখানো হয়েছে। জায়গাতেই কাজ ছিল, সবকটাতে কাজ ছিল না, এগুলো সবগুলোতেই কাজ ছিল। এগুলো অনেক জায়গাতে নষ্ট হয়ে গেছে, কেউ কেউ নাম লিখে দিয়ে নষ্ট করে দিচ্ছে, এই জিনিসগুলোকে রক্ষা করছে না এখন। অসাধারণ রাসমঞ্চ দেখে এবার আমরা এগিয়ে চললাম দলমাদল কামান আর মা ছিন্নমস্তার মন্দির দেখতে। আমরা নেক্সট স্পটে এসে দাঁড়ালাম এখন। গাইড সাহেব আমাদের নিয়ে এলেন এইখানে, গাড়ি পার্ক করেছি ওই পেছনে, ওখানে গাড়ি পার্ক করে এবার নেক্সট স্পটগুলো ঘুরে দেখবো গাইড সাহেবের সাথে। উনি জানেন রাস্তা ফাস্তা কোথায় বড়, এখানে তো নিজের গাড়ি আনলে বা গাড়ি ভাড়া করে আসলে যদি বড় গাড়ি হয় তাহলে কিন্তু খুব অসুবিধা। বিষ্ণুপুরে খুব আইডিয়াল হচ্ছে যদি আপনারা গভর্নমেন্ট পার্কিংয়ে গাড়ি রেখে টোটো করে পুরোটা ঘোরেন তাহলে সব জায়গায় যাওয়া যাবে। টোটো এখানে আপনাদের সব কটা মন্দির টন্দির সব কিছু ঘুরিয়ে দেবে। আর যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু এই রাসমঞ্চ বা এই জায়গাটা প্রথম আসবেন সেখান থেকে একটু গাইড নিয়ে নেবেন, উনি আপনাদের রাস্তা দেখিয়ে নিয়ে যেতে পারবেন। যে কামানটা দেখছেন এই অরিজিনাল হচ্ছে দল মর্দন, যে দলকে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখতো। তো যেটা এই কামানের ইতিহাস পাওয়া যায়, যেটা হচ্ছে যে আপনার 1742 সালে থেকে এই কামানের একবার ফায়ার করা হয়েছিল। তো আপনি যেটা কামানটা দেখছেন দেখুন, এটা 63টা লোহার রিংকে পেটাই করে করে কিন্তু বানানো হয়েছে। এটা কিন্তু পুরোটাই পুরোটা এমন লোহা দিয়ে বানানো হয়েছে, দেখুন আজও কিন্তু বৃষ্টির জলে রোদে পড়ে আছে, যার মধ্যে কিন্তু কোনো জং আমরা দেখতে পাই না। নিচে আমরা দেখুন একটা ফলক দেখতে পাই, দ্য দলমাদল ক্যানন ওয়াজ ইলেক্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল 1990। 1919 সাল থেকে কিন্তু এটা এখানে রেখে দেওয়া হয়, এটা কিন্তু এখানে দর্শনার্থীদের জন্য রেখে দেওয়া হয়েছে। তো এই কামানকে যেটা ফায়ার করা হয়েছিল যার বিরুদ্ধে, তার নাম হচ্ছে বর্গী আক্রমণ বলা হতো। বর্গী হচ্ছে মারাঠা। তো মারাঠাদের মেন সর্দার ছিলেন কিন্তু ভাস্কর পণ্ডিত বা ভাস্কর রাও, এবং তখন কিন্তু এই মল্লবংশের রাজা ছিলেন রাজা গোপাল সিংহ। তো এই কামানকে একবার ফায়ার করার পরেই কিন্তু এই কামানকে এখানে রেখে দেওয়া হয়, এবং তার ভয়ে কিন্তু তারা লুণ্ঠন করতে আসতে পারেনি। আচ্ছা, এটার সাথে এই কামানটা যেটা দেখছেন, এই কামানটার টোটাল আনুমানিক বলা হয় ওয়েট আছে 112 কুইন্টাল। আচ্ছা, মুর্শিদাবাদে একটা কামান আছে, নাম শুনে থাকবেন জাহান কোষা, এবং এই দলমদন বলা হয় কামান বানিয়েছিলেন জনার্দন কর্মকার বলে শিল্পী। তো এইটা দর্শনার্থীদের জন্য বিশেষ করে এই কামানকে আজও রেখে দেওয়া হয়েছে, যাতে করে দেখতে পাই সবাই। এবং এটাই সেই ঐতিহাসিক কামান যে বর্গীকে রুখে দেওয়ার ক্ষমতা রেখেছিল যে কামান। তো এটা এখন 40 ভাষায় সেই ভাষা চলে এসেছে দল মাদল, কিন্তু অরিজিনালি বলা হয় যেটা দল মর্দন, যেটা দলকে ভাঙার ক্ষমতা রাখে। এটাই সেই কামান। চলুন। বিষ্ণুপুরের এই ছিন্নমস্তার মন্দিরকে খুবই জাগ্রত মানা হয়। 1700 শতকে মল্ল রাজাদের রাজত্বের সময় এই মন্দির তৈরি। এই মন্দিরের মূল আকর্ষণ অধিষ্ঠাত্রী দেবী মা ছিন্নমস্তার অদ্ভুত ভয়ঙ্কর রূপ। মন্দিরটির আর্কিটেকচারও কিন্তু অত্যন্ত ইউনিক। মা ছিন্নমস্তার মন্দির দেখে বেরিয়ে এবার আমরা চললাম বিষ্ণুপুরের আরেক ঐতিহাসিক মন্দির শ্যামরাই মন্দির দেখতে। আচ্ছা, দেওয়ালের মধ্যে আমি কাজগুলো দেখাবো, কাজগুলো কি আছে আপনি একটু ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে? আমরা এখানে যেটা দেখছি, আমাদের মন্দিরের নাম হচ্ছে শ্যামরাই। একে পঞ্চরত্ন বা পঞ্চচূড়া মন্দিরও বলা হয়। কেন বলা হয় দেখুন, সামনে দুটো চূড়া, পিছনে দুটো চূড়া আছে, মাঝে একটা চূড়া। এই 5টে চূড়া বিশিষ্ট মন্দিরকে বলা হয় পঞ্চরত্ন বা পঞ্চচূড়া মন্দির, কিন্তু অরিজিনাল নেম হচ্ছে শ্যামরাই। শ্যামরাই শ্রীকৃষ্ণ এবং রাধিকা। এই যে মন্দিরটা দেখছেন এটাও কিন্তু পুরোটাই টেরাকোটা বা পোড়া মাটির, যেটা নির্মাণকাল হচ্ছে 1643-এ রাজা রঘুনাথ সিংহ বানিয়েছিলেন।
এর মধ্যে আমরা যেটা দেখতে পাবো রাধাকৃষ্ণের রাসমণ্ডলের চিত্র, ঝুলন যাত্রার কাজ, রামায়ণ মহাভারতের রাম এবং রাবণের যুদ্ধ, রাজস্থানী দরবারি কালচার, এবং আমি যে একটা তাসের কথা বলেছিলাম রাজারা খেলতেন, সেটা যে পটচিত্রের মধ্যে একটা খেলা হতো, সেই বিষ্ণুর অর্ধমৎস্য রূপটা আপনি এখানে দেখতে পাবেন। চলে আসুন কাজগুলো দেখে দিই আমি। মাঝখানে দেখুন ঝুলন যাত্রার একটা কাজ দেখা যাচ্ছে, শ্রীকৃষ্ণ, রাধিকা এবং ললিতা তিনজনকে দেখানো হয়েছে। এছাড়াও আপনি দেওয়ালের চারিদিকে ছোটো ছোটো কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি, নানান ভঙ্গিমে, প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু আলাদা আছে এখানে দেওয়া আছে। আপনারা সবাই যেখানে লাইট করছে সেখানে জায়গাটা একটু দেখান। এখানে দেখুন আমরা একটা হাতির রূপ দেখতে পাচ্ছি, হাতি দেখতে পাচ্ছি। এই হাতিটাকে একটু মন দিয়ে দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা মহিলা বসানো হয়েছে, পায়ের কাছে 4টা, পেটের কাছে 4টে, এবং আরেকজন দেখুন মাথা নামিয়ে সুরের কাজটা করেছে। সুরের জায়গাটা দেখুন, মাথায় ঘুমটা দিয়ে একদম সরানো আছে। আচ্ছা, ভেতরের দেওয়ালের ডান দিকে দেখুন আমরা এখানে দেখতে পাই ড্রাগন চিত্রের কাজ। কিন্তু প্রত্যেকটা স্থাপত্যের মধ্যে আপনি অনেক কিছু ছাপ দেখতে পাবেন, যেমন মোগলীয় কালচার দেখতে পাবেন, বাঙালি আর্ট দেখতে পাবেন, আরবিয়ান স্টাইল, রাজস্থানী দরবারি কালচার, ওড়িশা স্থাপত্য, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এই মন্দিরগুলোকে নির্মাণ করা দেখছি। এটা কিন্তু পুরো রামায়ণের উপর রামের তীর চালানোর প্রত্যেকটা ভঙ্গিমাকে তুলে ধরা হয়েছে। এখানে দেখুন সব থেকে মেন কাজ যেটা দেখার আছে, সব থেকে সূক্ষ্ম যে প্যানেল, একটা রাজস্থানী আর্ট হচ্ছে জাফরি আর্ট বা টেরাকোটার উপরে যে জাফরি বা জালি আর্টটা দেওয়া আছে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। কতটা সূক্ষ্ম আর্ট দেখুন হাতে, বুঝতে পারছেন? এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট পাখির কাজ কিছু করে দেওয়া আছে গাছের মধ্যে, আপনি বুঝতে পারবেন না খুব সুন্দরভাবে দেখলে। অনেক প্লেট নষ্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন কত প্লেট ফাঁকা হয়েছে। তো এই কাজগুলোকে নষ্ট করে দেওয়ার ফলে অনেক কাজ নষ্ট করে দিচ্ছে, নাম লিখে দিচ্ছে, এই জন্য ভেতরে আমরা এখন আর যেতে পারি না। এখানটাতে দেখুন রাম সেতু বানানোর যে দৃশ্যটা, বানর সেনা দেখুন মাথায় শিলা নিয়ে যাচ্ছে। এটা আমি আরো ভালো দেখাবো। আমাদের বাংলায় আরেকটা হেরিটেজ টেম্পল আছে যার নাম জোড় বাংলা, যার একদিকে আপনি রামায়ণ, অপরদিকে মহাভারতের কাজ দেখতে পাবেন। বাইরে সব পোড়ামাটির হাট বসেছে, কত সুন্দর কাজ সব এখানে, অসাধারণ। বিষ্ণুপুরের সব পোড়ামাটির হাতের কাজ দুর্ধর্ষ লাগছে দেখতে। হ্যাঁ, দেখার আছে, আপনারা চাইলে হাতে সময় নিয়ে এসে ঘুরে ভালো করে দেখবেন। আমরা জাস্ট ওই বনলতা রিসর্ট থেকে এখানে জাস্ট এসেছি একটু জাস্ট বিষ্ণুপুরটা দেখব, জাস্ট টাচ করে যাওয়ার জন্য। টাচ করে পরে কোনো একদিন সময় পেলে এসে ডিটেইলিং এ ভিডিও করব। এখানে এত জিনিস আছে যে একদিন থেকে দেখা উচিত। তো এই যে ঘরটা দেখছেন, এটা একটা ঐতিহাসিক ঘর, যেটাকে বলা হয় গুম ঘর। এই গুম ঘর কথার অর্থ হচ্ছে কি, যার কোনো দরজা বা জানালা নেই, চারিদিকটা আবদ্ধ একটা বাড়ি, মাঝখানটা কুয়োর মতো ফাঁকা। শ্যামরাই মন্দিরের পর আমাদের এবার নেক্সট দ্রষ্টব্য স্থান জোড়বাংলা মন্দির ও রাধেশ্যাম মন্দির। দেখছি এখন এর নাম হচ্ছে জোড় বাংলা। এই জোড় বাংলার অর্থ হচ্ছে যখন বাংলা বাড়ি, অর্থাৎ দোচালা দুটো বাড়ি আমরা যেমন দেখি মাটির বাড়ি, সেই আদলে কনস্ট্রাকশনটা বা স্ট্রাকচারটাকে বানানো হয়েছে। উপরের অংশটা দেখুন 4 চালা দিয়ে আটকানো। তো এই আকৃতি অনুসারে নাম পড়েছে কিন্তু জোড় বাংলা, কিন্তু অরিজিনাল নাম হচ্ছে কেষ্ট রায়, অর্থাৎ শ্রীকৃষ্ণ রাধিকা। হ্যাঁ, তো এই কেষ্ট রায় রাধিকা শ্রীকৃষ্ণের মন্দিরের মধ্যে আমরা যেটা দেখছি, এই মন্দিরও কিন্তু পোড়া মাটি বা টেরাকোটা, যেটা 1655 সালে রাজা রঘুনাথ সিংহ নির্মাণ করেছিল। তো যার একদিকে আমরা দেখতে পাবো রামায়ণের কাজ, অপরদিকে দেখতে পাবো আমরা মহাভারতের কাজ। তার আগে বলে দিই, আমরা এখানে দেখতে পাচ্ছি ওপরে টেরাকোটার অংশ বা পোড়া মাটির কাজের অংশ, নিচে দেখুন আমরা একটা পাথরের কাজ দেখতে পাচ্ছি। বেশের যে কাজটা দেখতে পাচ্ছেন, এই পাথরটাকে বলা হয় মাকড়া পাথর বা ল্যাটেরাইট পাথর। এই পাথরটা দেখলে বোঝা যায়, এটা দেখবেন পুরী জগন্নাথের মন্দির, কোনারকের সূর্য মন্দির যে পাথর দিয়ে তৈরি, তো এই পাথর দেখলেই আমরা বুঝতে পারি যে কতটা শক্ত আছে। তো এই পাথরকে কাটিং করে বা কেটেও একটা মন্দির এখানে নির্মাণ করা আছে, সেটা আমরা সামনে দেখবো। সবাই উপরে দেওয়ালের দিকে তাকান, এখানে দেখতে পাচ্ছেন রাবণ দর্শন। এখানে দেখুন দর্শনের সাথে 10-20টা হাতও দেওয়া হয়েছে। হ্যাঁ, কথোপকথন, এখানে নাকে গহনা পরে দেয়া, বাতাস করা, সিঁদুরে কৌটো দান, চুল বাঁধা, প্রত্যেকটা কাজ আছে লাইন বাই লাইন। দেখুন আমরা যেখানে লাইট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে যেমন আমরা এখানে রামায়ণের গল্প পেলাম, অপরদিকে পাবো মহাভারতের কাজ। তার আগে দেখুন এখানে অবতার আছে, বরাহ আছে, নৃসিংহ, অর্ধমৎস্য, বামন, রাম, বলরাম, পরশুরাম। নিচের লাইনে দেখুন যেভাবে আপনি পাবেন শিকার করার গল্প, সেভাবে পাবেন দেখুন রাজাকে সেলাম করছে তার একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। নিচে দেখুন তাদের প্র্যাকটিস করার, তলোয়ার চালানোর যে ভঙ্গিমাগুলো সেগুলো দেখানো হয়েছে। হাতির গাছ ভাঙা থেকে আরম্ভ করে হাতিদের প্রত্যেকটা ভঙ্গিমাকে তুলে ধরা হয়েছে। প্রতিটা কাজ কিন্তু টেরাকোটার মাধ্যমে দেখানো হয়েছে। নৌকা বিহার দেখুন, এই যে নৌকা নিয়ে কাজ চালানো হচ্ছে, এর মাঝখানে নিচে দেখুন একটা খুব সুন্দর বাঘকে শিকার করছে। দেখুন প্রথমে আঘাত করা হচ্ছে বাঘটাকে,
তারপর যখন পেটের মধ্যে বলম ঢুকে দেওয়া হচ্ছে, তারপর তীর মারা হচ্ছে বাঘটাকে, এবং মৃত বাঘটাকে নিয়ে যাওয়া হচ্ছে, ব্যথাটা নিয়ে যাচ্ছেন, এবং মৃত বাঘটার মুখের যে এক্সপ্রেশনটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে টেরাকোটার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, বকাসুর বধ, কালিয়া দমন, ষাঁড়ের সাথে লড়াই। আপনি বাইরে গেলে, বাইরে কোথাও যেমন ধরুন দক্ষিণের দিকে ঘুরতে গেলে বা কোনারকে ঘুরতে গেলে আপনি এই পাথরের কাজ পাবেন। এই পাথরকে খোদাই করা খুব কঠিন। এখানে প্রত্যেকটা মন্দিরকে ঘিরেই এরকম পোড়ামাটির হাটের মতন বসেছে, যেখানে বিভিন্ন পোড়ামাটির কাজের, হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছে, প্লাস তাছাড়া এই সুন্দর সুন্দর গামছা বিক্রি হচ্ছে, যেরকম মারা কিনলো এখান থেকে বিষ্ণুপুরের গামছা। প্রত্যেকটা মন্দির বা স্থাপত্যের সামনে কিন্তু এরকম মেলা বসেছে। আমরা এখন স্ট্রেট যাচ্ছি, এগোবো, ওইখানে একটা মন্দির আছে সেই মন্দিরটা দেখানোর জন্য। উল্টো এই যে জায়গাটা আমরা প্রথম যাচ্ছি, এটা কিন্তু বলা হয়েছে আমাদের রাধেশ্যাম মন্দির, যার নির্মাণকাল হচ্ছে আপনার 1758-তে রাজা চৈতন্য সিংহ নির্মাণ করেছিলেন, যেটা পুরোটাই ল্যাটেরাইট পাথর বা সেই মাকড়া পাথরে খোদাই করা। তার আগে আমরা যে গেটটা দেখছি এটাকে বলা হয় নহবতখানা। এটাও একটা ঐতিহাসিক গেট যেটাকে বলা হয় নহবতখানা। তো এই মন্দিরের নির্মাণকাল হচ্ছে আপনার 1757 পলাশী যুদ্ধের ঠিক 1 বছর পর রাজা চৈতন্য সিংহ নির্মাণ করেছিলেন। তো এই চূড়াটা দেখার আছে সেটা হচ্ছে আমাদের পুরোটাই ইসলামিক স্টাইল বা মোগলীয় স্থাপত্য। কেন বলছি, আপনাকে ঢোকাবার সময় ঠিক তার গম্বুজটার উপরে দেখলে বুঝতে পারবেন যেটা পুরোটাই কিন্তু মসজিদের উপরে বসানো একটা গম্বুজের মতো। ভেতরে এখানে কিন্তু তখনকার সময় নাগরিক মনোনীত করার জন্য এবং ভেতরে ঢুকে আমরা যে মন্দিরটা দেখছি রাধেশ্যাম মন্দির, এই মন্দিরটা পুরোটাই খোদাই করা হয়েছে ল্যাটেরাইট পাথর বা মাকড়া পাথর। আর এই ঢুকতে কিন্তু উপরে গম্বুজের যে আমি কথা বললাম, দেখুন পুরোটাই ইসলামিক স্টাইল। দেখতে পাচ্ছেন বেরের ডান দিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি নাট্য মঞ্চ বা নাচের। আপনি দেখতে পাচ্ছেন বিষ্ণুর অনন্ত সূর্যের রূপটা। এই মূর্তিটা কি নতুন? না, তখনকার সময়কালীন 108 বিগ্রহের মধ্যে একটা। আচ্ছা, এখানে সবাই একটু দেখুন, দেওয়ালের মাঝে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী মাতা বসে আছেন, বিষ্ণু শয়ন করে আছেন শেষনাগের উপরে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনকে দেখানো হয়েছে একটা পাথরের ব্লকে খোদাই করা। কেন তিনটে আমরা ছাল দেখতে পাই, একটা মল্লাব্দ, একটা সন, একটা খ্রিস্টাব্দ। মল্লাব্দ দেখুন 303 মল্লাব্দ, বাংলায় 404 সন, ইংরেজি 997 খ্রিস্টাব্দ। তো মল্লাব্দটা কি, মল্ল রাজারা নিজস্ব একটা ক্যালেন্ডার ব্যবহার করে, যেটাকে বলা হতো মল্লাব্দ। গেটটা ক্রস করবো, তার উপরে টিলার আছে, চলুন। দুর্গা মন্দিরের পাশেই ছিল ডোকরার একটা সুন্দর স্টল, বিভিন্ন ডোকরার হাতের কাজের জিনিস ছিল সেখানে। আপনারা চাইলে এই দোকান থেকে ডোকরার কাজের জিনিস কিনতে পারেন। বিষ্ণুপুরের এই অতি প্রাচীন দুর্গা মন্দিরের পাশেই রয়েছে মল্ল রাজবাড়ির ধ্বংসাবশেষ। যা দেখতে পাচ্ছেন তা ছিল তৎকালীন মল্ল রাজাদের সভাগৃহ বা বৈঠকখানা। যে গেটটা দেখছেন সেটা হচ্ছে তোরণদ্বার বা এন্ট্রি গেট। ওইখানে পারমিশন পেলে পর তবে সেই রাজবাড়ি প্রবেশ করতে পেত। আচ্ছা স্যার, একটু বলে দিই আমি, এখানে দেখুন যে জায়গাটি দাঁড়িয়েছি আমরা, এটা হচ্ছে সোজা এন্ট্রি গেট ছিল। পেছনে আমরা দেখতে পাচ্ছি একটা বড় পাথর দরজা, সামনে দেখতে পাচ্ছি আমরা ডান দিকে ছোট পাথর দরজা, মাঝখানে দেখুন আমরা একটা খালের মতো অংশ অনুমান করতে পারি। অর্থাৎ রাজবাড়ি করে হঠাৎ করে তিনি যাতে আক্রমণ করতে পারে, জলাশয় ঘেরা। দূরে দেখুন ওই দেওয়ালের মাঝে আমরা ছিদ্র দেখতে পাচ্ছি, ডান দিক বাঁ দিক, এগুলো ছিল সৈন্যদের দেখা। ডান দিকে দেখতে পাচ্ছি পাহাড়ের মতো, এই ডান দিকে ছোট কিনাটায় আজও সেই তপধ্বনিটা করা হয় প্রতি বছর। আমরা যে কামানটা দেখে এলাম, এই তপধ্বনি শুনে কিন্তু পুরো বিষ্ণুপুর জুড়ে রাজবাড়ি তার। বিষ্ণুপুরের ঐতিহাসিক সব মন্দিরগুলি দেখে বাড়ি ফেরার পথ ধরার আগে আমাদের অনুরোধে গাইড সাহেব আমাদের নিয়ে বিষ্ণুপুরের শাড়ি যেখানে তৈরি হয় সেই তাঁতির বাড়িতে এলেন।
যেখানে বালুচুরি স্বর্ণচুরি বোনা হয় কিভাবে তা আমরা সচক্ষে দেখতে পাই। তাঁতির ঘরে চলে এসেছি, এইখানে স্বর্ণচুরি বুনছে দেখি। এই যে সোনালী কালারের যে জড়িটা, হ্যাঁ। এটা হচ্ছে স্বর্ণচুরিটা থাকে। আর এই যে বালুচুরি, এই যে সোনালী এটা অরিজিনালি রেশম সুতো। সুতো, আচ্ছা, এইটা রেশম সুতো তো পুরো, এইটা হচ্ছে রেশম সুতো। যতটুকু আমার আইডিয়া যে ম্যাডাম আগে স্বর্ণচুরিটা ব্লেন্ড করা হতো সুতো দিয়ে, সেখান থেকে স্বর্ণচুরি কাটার তৈরি হয়। আর এটা হচ্ছে সোনালী কালার। তাহলে আপনি ভেতরে চলে আসতে পারেন, একটু ভেতরে যান। তোমার জন্য একটা নেব, তোমার জন্য সোজা উপরে উঠবে। এইটা কেনাকাটা এখানে হয়? হ্যাঁ, কেনাকাটা এখানে হয়। তো এইটা হচ্ছে বিষ্ণুপুর তাঁতি সম্প্রদায়ের একটা বাড়ি, যেখানে নিয়ে আসা হলো আমাদের। ওপরে রয়েছে দোকান যেখানে কেনাকাটি হচ্ছে, আর নিচে তাঁত বোনা হচ্ছে, তো সেটা দেখালাম আপনাদের কীরকম। আর ওপরে তো কেনাকাটা হচ্ছেই। আমাদের আজকে বিশেষ সময় নেই, তাই বেশি এক্সপ্লোর করতে পারলাম না। এছাড়াও বিষ্ণুপুরের বেশ কয়েকটা জায়গা আমাদের ঘোরা বাকি, সেগুলো আজকে টাইমের অভাবে আমরা করতে পারছি না, কারণ আমরা মূলত এসেছিলাম বনলতা রিসোর্ট ঘুরতে। আজ জাস্ট বিষ্ণুপুরকে একটু ছুঁয়ে আমরা আবার কলকাতা ব্যাক করে যাব, কারণ আমাদের সন্ধ্যার মধ্যে কলকাতা ঢুকতে হবে। অবশ্যই এরপর একদিন ইচ্ছা আছে বিষ্ণুপুরে এসে একদিন থেকে ভালোভাবে এটাকে কভার করার, যদি সম্ভব হয় নিশ্চয়ই আসবো। আপনারা এলে কিন্তু প্রত্যেকটা জায়গা অবশ্যই ঘুরবেন। যদি নিজের গাড়ি নিয়ে আসেন কোনো অসুবিধা নেই, এরকম কোনো ব্যাপারই নয় যে খালি টোটো করে ঘুরতে হবে। গাড়ি নিয়ে আসলেও স্বচ্ছন্দে আপনারা এই রাসমঞ্চ থেকে গাইড নিয়ে ঘুরতে পারেন। আমাদের গাইড খুবই অসাধারণভাবে ঘুরিয়েছেন, আরও সময় থাকলে উনি আরও ভালোভাবে ঘোরাতেন। ওনার নম্বরটাও আমি স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো। আজ এখানেই আমাদের বিষ্ণুপুর ভ্রমণ শেষ, এরপর আমরা বেরিয়ে যাব স্ট্রেট কলকাতার উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা এখন আবার দাঁড়িয়েছি এসে এই বনলতা হোটেলের সামনে। বনলতা হোটেলের এই যে বাইরের সেকশনটা আছে, বাইরের সেকশন থেকে আজকে আমরা লাঞ্চ করে নেব, তারপর স্ট্রেট কলকাতা। আমাদের জার্নি শেষ। লাঞ্চে আমরা এবার অর্ডার দিয়েছি এখানকার স্পেশাল করকনাথ মুরগি কষা আর রুটি, সেগুলো খেয়ে আমরা এবার কলকাতার জন্য বেরোবো। সেদিন আমরা লাঞ্চে নিয়েছিলাম করকনাথ মুরগি কষা আর তন্দুরি রুটি। সত্যি বলছি, বনলতা রিসর্টের সব রান্নাই মুখে লেগে থাকার মতো। করকনাথ মুরগির যে টেস্ট আমরা সেদিন পেলাম, তা দেশি মুরগির ঝোলকে অনায়াসে হার মানায়। শেষ পাতে অবশ্যই টেস্ট করলাম এখানকার ফেমাস রাজভোগ আর ঘি ল্যাংচা। জমিয়ে লাঞ্চ করে গাড়ি নিয়ে বেরিয়ে প্রায় 5 ঘন্টা পথ অতিক্রম করে আমরা সেদিন কলকাতা ফিরলাম। কেমন লাগলো এই বিষ্ণুপুরের ভ্রমণের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা।